নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভয়াল ভৌতিক এপিসোডে। এখানে বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্প শোনানো হয়, তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা প্রবেশ করি আজকের গল্পে। আজ আপনি শুনতে চলেছেন লেখক গোপাল কৃষ্ণ ধর বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মাঝ রাতের চাওয়ালা। তবে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে লেখক গোপাল কৃষ্ণ ধর বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মাঝ রাতের চাওয়ালা। পশ্চিম আকাশে দিনের শেষ আভাটুকুও শুষে নিচ্ছে অগ্রায়ণের ফ্যাকাশে সন্ধে। মেঠো পথের ধুলো আর ঝরা পাতার ওপর দিয়েই সাইকেলের একটা চাকা ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে চলেছে শান্তনু। পেছনের চাকাটা পাংচার হয়ে গেছে। একটা মোটা বেলকাটা এমনভাবে ঢুকেছে যে টায়ারটাকে একেবারে শেষ করে দিয়েছে। হারামজাদা পাজি চোর কোথাকার! টাকা ধার নিবি, টাকা ফেরত দিবি না। চল চল, তোকে দেখে নেব। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে উঠছে সে। তার সমস্ত রাগ গিয়ে পড়ছে বন্ধু জয়দেবের ওপর। আজ নিয়ে ৬-৭ বার সে জয়দেবের নাম ধরে গালাগাল দিল। এদিকে শীতেও তার কপালে ঘাড়ে ঘাম জপজপ করছে। সাইকেলটা ঠেলে নিয়ে আসাটা এক অমানসিক পরিশ্রম। শান্তনুর বাড়ি নবপল্লী গ্রামে, আর জয়দেবের বাড়ি এই মানিকগঞ্জের একেবারে শেষ মাথায়, মরা পদ্মাবতীর ধারে। দুজনে নবপল্লী গ্রামের শুক্রবারই হাটে জামা কাপড়ের পসরা সাজায়। মাসখানেক আগে সেই হাটেই শেষ দেখা হয়েছিল জয়দেবের সঙ্গে। মিষ্টি কথায় ভুলিয়ে ৫০টা টাকা ধার নিয়েছিল সে। তারপর থেকে ব্যাটার আর টিকিটিও দেখা যায় না। আজ আর ধৈর্য ধরে রাখতে পারেনি শান্তনু। ঠিক করেছিল আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। আর সেই উদ্দেশ্যেই সে গায়ের জোরে সাইকেল চালিয়ে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে এই বিপত্তি। জয়দেবের বাড়িটা সে চেনে, আগে একবারই মাত্র এসেছিল, জয়দেবের বোনের জন্মদিনে। কিন্তু আজ এই অবেলায় সাইকেলটা বিগড়ে যাওয়ায় সব হিসেব গুলিয়ে যাচ্ছে। একেতেই শীতের বেলা, ঝুপ করে চারিদিকে অন্ধকার নেমে আসে। তার উপর এই মানিকগঞ্জ আর নবপল্লী গ্রামের মাঝের প্রকাণ্ড ফাঁকা মাঠটার একটা বদনাম আছে। একসময় নাকি এখানে দুর্ধর্ষ ডাকাতি হতো। এখন আর সে সুযোগ না থাকলেও ছিনতাইবাজ আর লুটেরাদের ভয় একেবারে যায়নি। গ্রামে গঞ্জে তখন সবে বিদ্যুতের খুঁটি পোঁতা শুরু হয়েছে, কিন্তু তারের দেখা নেই। উন্নত পঞ্চায়েত এলাকা ছাড়া বেশিরভাগ জায়গাতেই সন্ধ্যের পর ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকে। আর ঠিক আজকেই শান্তনু তার টর্চটাও আনতে ভুলে গেছে। সাইকেলটাকে ঠেলতে ঠেলতে গলাটা একেবারে শুকিয়ে কাঠ। ঘাম শুকিয়ে শরীরটা কেমন যেন শিরশির করছে। সে মরিয়া হয়ে এদিক ওদিক তাকালো একটু জলের আশায়। কিন্তু এই ধু ধু প্রান্তরে না আছে কোনো টিউবওয়েল, না আছে কোনো পুকুর। আরও শখানেক গজ এগোনোর পর কাঁচা মাটির রাস্তাটা হঠাৎ দুভাগে ভাগ হয়ে গেছে। একটা সোজা চলে গেছে নদীর দিকে, অন্যটা সামান্য বাঁক নিয়ে ঢুকে গেছে একটা নারকেল গাছের বাগানের ভেতরে। শান্তনু থমকে দাঁড়ালো। ওই বাঁকটার দিকে তাকাতেই তার চোখে পড়ল বাগানের ভেতরে একটা পুকুরের জল সন্ধ্যার আবছা আলোয় অল্প টলমল করছে। আর ঠিক তার পাশেই রাস্তার ধারে একটা ছোট্ট বাঁশের তৈরি খড়ের ছাউনি দেওয়া চালাঘর। শান্তনু ভুরু কোঁচকাল। সে কি, আগে যখন এসেছিলাম তখন তো এখানে কোনো চালাঘর দেখিনি। হ্যাঁ, হয়তো নতুন হয়েছে, যাই দেখি। এই ভেবে সে একটু আশার আলো দেখল। যদি কাউকে দেখতে পায়, যদি কেউ থাকে, একটু জল তো অন্তত পাওয়া যাবে। খুব কষ্টে সাইকেলটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে সে ওই চালাঘরটার সামনে এসে দাঁড়ালো। পশ্চিম আকাশে তখন শেষ সূর্যের রেখাটাও গাছের আড়ালে ডুবে গেছে।
অন্ধকার গাঢ় হয়ে নামছে। শান্তনু কিছু বলার আগেই ঘরটার ভেতর থেকে ফস করে একটা দেশলাই কাঠি জ্বলে উঠল, আর সেই ক্ষণিকের আলোয় ঘরের ভেতরটা সামান্য দেখা গেল। একটা শিলনোকায় কাঁপা কাঁপা হাত একটা হারিকেন বাতি ধরিয়ে দিল। কাঁপা শিখাটা স্থির হতে কয়েক মুহূর্ত লাগলো, আর আলোটা স্থির হতেই শান্তনু লোকটাকে ভালো করে দেখল। এক অশীতিপর বৃদ্ধ, পরনে একটা ময়লা ধুতি আর গায়ে উলের তৈরি একটা পুরনো নোংরা সোয়েটার। এই অগ্রহায়ণের মাসেই শীতটা বেশ ঝাঁকিয়ে পড়েছে, কিন্তু শান্তনুর তাতে কোনো হেলদোল নেই। সাইকেল ঠেলার পরিশ্রমে সে তখনও হাঁপাচ্ছে। সেই সাইকেলটাকে সাবধানে পাশের একটা নারকেল গাছে হেলান দিয়ে দাঁড় করালো সে। তারপর গলার মাফলার আর গায়ের সোয়েটারটা খুলে সাইকেলের হ্যান্ডেলের ওপর রাখল। দোকানের সামনে পাতা একটা ছোট্ট বাঁশের বেতের বেঞ্চে ধপ করে বসে পড়ল সে। দোকানটা কি নতুন দিয়েছেন নাকি দাদু? শান্তনু জিজ্ঞাসা করল। বৃদ্ধ হারিকেনের শিখাটা আরেকটু উস্কে দিয়ে তার দিকে তাকালো। তার চোখ দুটো কোটরের মধ্যে যেন জল জল করছে। বলল, না তো বাবা, না না, এই দোকান তো আমার বহু কাল ধরে এখানে রয়েছে বাবা। শান্তনু একটু অবাক হলো। বলেন কি, এরকম একটা ফাঁকা জায়গায় দোকান দিয়েছেন? তা বিক্রি বাট্টা কিছু হয়তো নাকি? বৃদ্ধ যেন একটু হাসল। সেই হাসিতে কোনো শব্দ হলো না, শুধু তার গালের চামড়াটা কুঁচকে গেল। না হলে কি আর এমনি এমনি দোকান খুলে বসেছি বাবু। কত খদ্দের আসে আমার কাছে। এখন শীতের বেলা, তাই বিশেষ খদ্দের ছাড়া তেমন কেউ একটা আসে না। গায়ের লোক আর সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে চায় না বাবু। তাই আমিও আর বেশিক্ষণ দোকান খুলে রাখি না, এই ঘন্টা দুয়েক। যদি কিছু বিক্রি হয় ভালো, না হলে ঝাঁপ বন্ধ করে দেবো বাবু। শান্তনু ভাবল, লোকটার মাথা খারাপ নাকি? এই ভূতের মাঠে কে আসবে এর কাছে জিনিস কিনতে? তবু সে বলল, যাক, সে তো ভালো কথা। হ্যাঁ, আমি এর আগেও এই পথে এসেছি, কিন্তু তখন আপনার দোকানটা না নজরে পড়েনি। ওই যে সোজা রাস্তাটা নদীর দিকে চলে গেছে, ওখানেই শেষ মাথায় আমার এক বন্ধুর বাড়ি, জয়দেবর নাম। ওর বাড়িতেই যাচ্ছিলাম। কথাটা বলতে বলতে তার গলাটা আবার শুকিয়ে এলো। আচ্ছা, বলছি, গলাটা বড্ড শুকিয়ে গেছে দাদু, আগে একটু জল দিন। বৃদ্ধ শান্তনুর অবস্থা বুঝতে পারল। সে দোকানের ভেতর থেকে একটা পোড়ামাটির পুরনো গ্লাস আর একটা কুঁজো বের করল। তারপর সেই কুঁজো থেকে খানিকটা জল গ্লাসে ঢেলে শান্তনুর দিকে এগিয়ে দিল। জলটা হাতে নিয়েই শান্তনু ঢকঢক করে এক নিঃশ্বাসে সবটা শেষ করে ফেলল। জলটা পেটে পড়তে যেন ধরে প্রাণ পেল সে। ধন্যবাদ দাদু, এই নিন। গ্লাসটা ফিরিয়ে দিয়ে সে বলল, আচ্ছা, এবার এক ভাঁড় গরম গরম চা দিন দেখি। গরম চায়ে লম্বা একটা চুমুক দিতে শান্তনুর শরীরটা চনমন করে উঠল। ধোঁয়া ওঠা মাটির ভাঁড়টা হাতে নিয়ে সে আনমনে বেঞ্চটায় বসে রইল। চা খেতে খেতেই একটা অদ্ভুত ব্যাপার তার নজরে এলো। সে এই জায়গা দিয়ে, এই রাস্তাটা দিয়ে প্রায় আধা ঘন্টা হতে চলল এসেছে, কিন্তু এই দীর্ঘ সময়ে একটা মাছি পর্যন্ত এই পথ পেরোয়নি। চারপাশটা এমন থমথমে আর নিঝুম হয়ে আছে যে নিজের রক্তের স্রোত পর্যন্ত শোনা যায়। এইরকম একটা গা ছমছমে পরিবেশের মধ্যে এই বৃদ্ধ একা একা চায়ের দোকান খুলে বসে আছে। শান্তনুর মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগল। সে ভালো করে দোকানটার দিকে তাকালো। অদ্ভুতভাবে তৈরি এই চালাঘরটা। দোকানটার অর্ধেকটা রয়েছে রাস্তার উপর, আর বাকি অর্ধেকটা পুকুরের জলের উপর।
কয়েকটা বাঁশের খুঁটি দিঘির পাঁকের মধ্যে পুঁতে দেওয়া আছে, আর তার উপর ভর দিয়ে দোকানটার পেছনের দিকটা কোনো ক্রমে দাঁড় করিয়ে রাখা। শান্তনু ভাবল, সামান্য একটা ঝড়েই তো সব শুদ্ধ দিঘির জলে গিয়ে পড়বে। তার চোখ গেল পুকুরটার দিকে। এক ফালি চাঁদ উঠেছে আকাশে ঠিকই, কিন্তু তার আলো এই শ্যাওলা ঢাকা কালো জল ভেদ করতে পারছে না। একেবারে পরিত্যক্ত আর ঘন শ্যাওলার আস্তরণে সম্পূর্ণটা ঢাকা এই পুকুরটা। কি দেখছেন বাবু? বৃদ্ধের সরু গলাটা তার চিন্তায় ছেদ ফেলল। ওই ওই দিঘির জলের দিকে বেশিক্ষণ চেয়ে থাকবেন না। জল বড্ড কালো, ভয় পাবেন, ভয়। শ্যাওলা দিঘি এই পুকুরটার নাম। শান্তনু লোকটার দিকে তাকালো। এমন অপ্রাসঙ্গিক একটা কথার কোনো মানে খুঁজে পেল না সে। তার অস্বস্তিটা হঠাৎ করে কয়েকগুণ বেড়ে গেল। জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করাই ভালো। ঠিক আছে। সে চায়ের ভাঁড়টা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। অনেক ধন্যবাদ। আচ্ছা, কত হলো আপনার? কেমন যেন একটা বেগতিক লাগছে। মনটা বারবার বলছে এইখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক নয়। তার উপর সঙ্গে টর্চ নেই। এখন জয়দেবের বাড়ি গিয়ে যদি তাকে পায়ও, ফেরার সময়টা যে কি হবে সেই চিন্তায় বুকটা শুকিয়ে গেল। জল আর চা খেয়ে শরীরটাকে একটু ধাতস্থ করে এখান থেকে কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পয়সা বের করার জন্য পকেটে হাত দিতেই তার চোখ পড়ল বৃদ্ধর চা বানানোর সরঞ্জামগুলোর পাশে একটা মস্ত বড় ধারালো বঁটির ওপর। হারিকেনের হলদেটে আলোয় সেটার ফলাটা চকচক করছে। শান্তনু শিউরে উঠল। একটা চায়ের দোকানে এত বড় বঁটির কাজ কি? সে ভাবল একবার জিজ্ঞাসা করবে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। অথচ বৃদ্ধ বোধহয় শান্তনুর মনের কথাটাই বুঝতে পেরেছিল। সে সেই অদ্ভুত শব্দবিহীন হাসিটা হেসে বলল, বটিটা অনেক কাজেই লাগে বাবু। এই জঙ্গলে বুনো হাঁস থাকে, মাঝে মধ্যেই এই পুকুরের জল খেতে আসে। আমি জাল পেতে রাখি, সেই ফাঁদে ধরা পড়লে রাতের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায় আর কি। বুঝতেই পারছেন, এই বয়সে আর গতর খাটে না। বৃদ্ধ দোকানের কোনায় রাখা কলা পাতা দিয়ে মোড়ানো একটা পুঁটুলির দিকে ইশারা করল। তারপর বলল, ওই যে দেখতে পাচ্ছেন তো? ততক্ষণে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। হারিকেনের কাঁপা কাঁপা আলোতে শান্তনু স্পষ্ট দেখল সেই কলা পাতায় মোড়ানো বস্তুটার ভেতর থেকে চুইয়ে চুইয়ে লাল টকটকে রক্ত ঝরে পড়ছে। শান্তনু ঢোক গিলে জিজ্ঞাসা করল, ওটা কি? বুনো হাঁস। আজ একটা ধরা পড়েছে, কেটে কুটে রেখেছি। রাতে খাবার ব্যবস্থা হয়ে যাবে। আমারও হবে, আমার মেয়েটারও হবে। শান্তনু চমকে উঠল। আপনার মেয়ে? হ্যাঁ বাবু, আমার মেয়ে। বৃদ্ধ যেন কোনো গোপন কথা বলছে এমনভাবে গলা নামিয়ে আনল। তারপর বলল, দেখলে আপনার বিশ্বাস হবে না, কিন্তু কিন্তু সে আমার আমার নিজের রক্তের সন্তান বাবু। যাই হোক, বড্ড অন্ধকার হয়ে আসছে। আপনার এখানে আর বেশিক্ষণ থাকাটা ভালো নয়। আপনি বরং যে কাজে এসেছেন সেই কাজের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ুন। বৃদ্ধের কথাবার্তাগুলো কেমন যেন ছন্ন ছাড়া।
শান্তনুর ভারী কৌতূহল হলো, কিন্তু সে বুঝতে পারছিল এখানে আর এক দণ্ড দাঁড়ানো উচিত নয়। ঠিক আছে, আমি আমি তাহলে আসি। সে পয়সাটা বেঞ্চের উপর রাখল। পরে কখনো যাওয়ার সময় দেখা করে নেব, কেমন? পয়সা মিটিয়ে দিয়ে সে নারকেল গাছটার দিকে এগিয়ে গেল, যেখানে তার সাইকেলটা হেলান দেওয়া আছে। আর ঠিক সেই মুহূর্তে ঘটল অদ্ভুত একটা ঘটনা। শান্তনু কিছু বুঝে ওঠার আগেই দোকানটার পেছনের সেই অন্ধকারের ভেতর থেকে হঠাৎ দিঘির দিক থেকে প্রকাণ্ড সাইজের একটা খ্যাঁকশিয়াল এক লাফে চালাটার ভেতর ঢুকে পড়ল। চোখের পলকে সেটা দোকানের কোনায় রাখা কলাপাতায় মোড়ানো মাংসের পুঁটুলিটা এক কামড়ে মুখে তুলে দিল এবং পরক্ষণেই আর একটা বিরাট লাফ দিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বৃদ্ধ হই হই করে উঠল। শান্তনু পুরো ঘটনাটায় হতভম্ব হয়ে গেল। সে সাইকেলটা ওখানেই ফেলে রেখে দৌড়ে বৃদ্ধের কাছে ফিরে এলো। বৃদ্ধ মাথায় হাত দিয়ে দোকান থেকে টলতে টলতে বাইরে বেরিয়ে এসেছে। এইবার শান্তনু লক্ষ্য করল বৃদ্ধ কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তার খাটো করে পড়া ধুতির আড়ালে ডান পায়ের হাঁটুটার ঠিক উপরে একটা নোংরা কাপড় শক্ত করে বাঁধা। মনে হচ্ছে কোনো গুরুতর চোট পেয়েছে। বৃদ্ধের জন্য শান্তনুর বড্ড মায়া হলো। সে লোকটার কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে দাদু, আপনি শান্ত হয়ে বসুন, আমি দেখছি। আর দেখে লাভ নেই বাবা, আর দেখে লাভ নেই। বৃদ্ধ হতাশ ভরা গলায় বলল, আজ রাতের খাবারটুকু ওই শেয়ালে নিয়ে চলে গেল। কপালে কপালে আজ শুধু মুড়ি আছে। কষ্টটা আমার জন্যে নয় বাবু, কষ্টটা হয় ওই মেয়েটার জন্যে। বড্ড ছোট তো। শান্তনু অবাক হল। লোকটার বয়স কম করে হলেও 70 বছর, আর এই বয়সে ছোট মেয়ের কথা বলছে। যদিও এই ধরনের পারিবারিক ব্যাপারে নাক গলানোটা অভদ্রতা, তাই আর সে বেশি কিছু জিজ্ঞেস করল না। শুধু বলল, আচ্ছা, আপনি তো বললেন ঘন্টা দুয়েক এখনও এখানে আছেন। যদি আমার বন্ধু জয়দেবের সঙ্গে দেখা হয়, আমি ফেরার পথে আপনার জন্য আর আপনার মেয়ের জন্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ? না না বাবু, তার আর প্রয়োজন হবে না। আপনাকে আর শুধু শুধু বিরক্ত করতে চাই না। আপনি বরং যে কাজে এসেছেন সেই কাজটাই মিটিয়ে নিন। একটু থেমে বৃদ্ধ হারিকেনের আলো আঁধারিতে বডিটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে হিস হিসিয়ে উঠল। ওই শয়তানগুলো, ওই শয়তান পশুগুলোর জন্যেই তো ওই বডিটা রেখেছি। এরপরে আরেকদিন শুধু হাতে নাগালে পাই ওর গর্দানটাই কেটে নেব। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধ পড়ল। তারপর বৃদ্ধ খুঁড়িয়ে খুঁড়িয়ে দোকানের ভেতর ঢুকতে ঢুকতে বিড়বিড় করে উঠল। আবার বলল, এইটুকু আবার ফেলে যাওয়ার কি দরকার ছিল? হতসারা শেয়াল এইটুকু নিয়ে যেতে পারল না। শান্তনু কৌতূহলী হয়ে এগিয়ে দেখল রক্তের মধ্যে তখনও মাংসের দুটো ছোট ছেঁড়া টুকরো পড়ে আছে। শেয়ালটা তাড়াহুড়ো এসবটা নিতে পারেনি। যাকে ভালোই হইল, বৃদ্ধ অদ্ভুত এক সন্তুষ্টির গলায় বলল, অন্তত এইটুকু দিতে পারবো মেয়েটার মুখে। শান্তনু লোকটার দিক থেকে চোখ সরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল। সময় যে ঠিক কতটা গড়িয়েছে তার কোনো হিসেব নেই। চারপাশটা আর অন্ধকার নেই, ওটা এখন জমাট বাঁধা আলকাতরা। হাত বাড়ালে নিজের আঙুলটাও দেখা যায় না। বুকটা হঠাৎ করে শুকিয়ে গেল শান্তনু। এই অন্ধকারের মধ্যে সে জয়দেবের বাড়ি পর্যন্ত যাবে কি করে? আর ঠিক সেই মুহূর্তে পুকুরের জল থেকে একটা শব্দ ভেসে এলো, খস খস ঘস ঘস করে, যেন কোনো ভারী ভেজা জিনিস জল থেকে টেনে হিঁচড়ে পাড়ে তোলা হচ্ছে।
শব্দটা এমনই যে শান্তনু ছিটকে সরে এলো। হ্যাঁ, সে কাঁপা গলায় বৃদ্ধকে জিজ্ঞাসা করল, কিসের শব্দ ওটা দাদু? বৃদ্ধ ঢুলু ঢুলু ক্লান্ত দৃষ্টিতে তার দিকে তাকালো। চোখের পাতায় যেন রাজ্যের ঘুম। ও কিছু না বাবু, জল ঢোড়া সাপ হবে বোধ হয়। কিন্তু পরক্ষণেই আরো একটা অদ্ভুত শব্দ শান্তনুর কানে এলো। খুব মৃদু কিন্তু স্পষ্ট, একটা ঘুমুত ঘুমুত শব্দ। এই শব্দ কোনো সাপের হতে পারে না। শান্তনু দেখল বৃদ্ধ আর কোনো দিকে না তাকিয়ে তার হাতে হারিকেন বাতিটা তুলে নিল। তারপর সামান্য ঝুঁকে দোকানের কোণ থেকে সেই রক্ত মাখা মাংসের টুকরো দুটো, যেটা কাছেই পড়েছিল, সেটা একটা কচু পাতায় মুড়িয়ে নিল। তারপর সে শান্তনুর দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে শান্তনুর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দুটো ঠান্ডা স্থির চোখ, হারিকেনের আলোয় সেই চোখে কোনো পলক পড়ছে না। বৃদ্ধ শান্ত গলায় বলল, এবার এবার তুমি চলে যাও বাবা, এখানে আর বেশিক্ষণ থেকো না। কথাগুলোর মধ্যে এমন একটা অশুভ সংকেত ছিল যে শান্তনুর বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। তার মনে হলো এই লোকটা তাকে শুধু যেতে বলছে না, তাকে পালাতেও বলছে। আর ঠিক সেই সময় নারকেল বাগানটার পাশের সেই সোজা রাস্তাটা দিয়ে কয়েকজন লোকের গলার আওয়াজ ভেসে এলো। শান্তনু দেখল গোটা তিনেক টর্চের আলো অন্ধকার চিড়ে চিড়ে এগিয়ে আসছে। তারা কথা বলতে বলতে জয়দেবের বাড়ির দিকে যে রাস্তাটা রয়েছে সেই দিকে যাচ্ছে। শান্তনুর ধরে যেন প্রাণ ফিরে এলো। এই তো সুযোগ। সে ঠিক করলো এখনই চিৎকার করে লোকগুলোকে ডাকবে, তাদের সঙ্গেই বাকি পথটুকু চলে যাওয়া যাবে। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করার জন্য মুখটা খুলল, কিন্তু একে আশ্চর্য, তার মুখ দিয়ে এক বিন্দু আওয়াজ বেরোলো না। কোনো এক অদৃশ্য বন্ধনে কে যেন তার কণ্ঠ নালী চেপে ধরেছে। সে কথা বলতে চাইছে কিন্তু স্বর ফুটছে না। সে ভাবল ছুটে গিয়ে লোকগুলোর সামনে দাঁড়াবে, কিন্তু কিন্তু তার পা দুটো যেন পাথরের মতো হয়ে গেছে। মনে হচ্ছে মেঠো পথটা জ্যান্ত হয়ে উঠে চুম্বকের মতো তার পা দুটোকে টেনে ধরেছে। 1 ইঞ্চিও নড়ার ক্ষমতা নেই তার। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রাস্তাটার এত কাছে এই চায়ের দোকানটা জল করছে, হারিকেনের আলো জ্বলছে, অথচ ওই লোকগুলো যেন কিছুই দেখতে পাচ্ছে না। তারা কোনো দিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে টর্চের আলো ফেলতে ফেলতে এগিয়ে গেল। শান্তনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখল আলো তিনটে ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। জায়গাটা আবার আগের মতোই থমথমে আর আদিম নিস্তব্ধতায় ভরে গেল। শান্তনু এতক্ষণ রাস্তার দিকেই তাকিয়েছিল। এবার সে অমানসিক চেষ্টায় ঘাড়টা ঘোরালো দোকানের দিকে। দেখল বৃদ্ধ সেখানে নেই। তার বুকটা ছ্যাঁত করে উঠল। হারিকেনটাও নেই। দোকানটা এখন অন্ধকারের একটা হাঁ। লোকটা গেল কোথায়? আর পরক্ষণেই সে আলোটা দেখতে পেল পুকুরের ধারে। বৃদ্ধ কখন যেন হারিকেন বাতিটা হাতে নিয়ে টলতে টলতে পুকুর ঘাটের কাছে একেবারে জলের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। আর এরপরে শান্তনু যা দেখল তার নিজের চোখে দেখেও সে বিশ্বাস করতে পারল না। মৃদু হারিকেনের হলদেটে আলোয় বৃদ্ধের ছায়া মূর্তিটা একটা অতিকায় দৈত্যের মতো দেখাচ্ছে। সে হাতের কচু পাতায় মোড়ানো পুঁটুলিটা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে কাঁচা রক্তাক্ত মাংসের টুকরো দুটো বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে একটা তীব্র পচা আষ্টে দুর্গন্ধে বাতাসটা ভরে উঠল। এমন ভয়াবহ দুর্গন্ধ যে শান্তনুর গাটা গলিয়ে উঠল।
আর ঠিক তখনই সেই কালো শ্যাওলায় ভরা পুকুরের জলের মধ্যে থেকে একটা অদ্ভুত আলোড়ন শুরু হলো। কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, অথচ দিঘির জল নড়ছে। শান্তনু দেখল জলটা শুধু নড়ছে না, দিঘির মাঝখানটা জুড়ে জলরাশি যেন ধীরে ধীরে ফুলে উঠে আবার আবার নিচের দিকে নেমে যাচ্ছে। তারপর তারপর আবার ফুলে উঠছে, যেন যেন আস্ত পুকুরটা তার সমস্ত শ্যাওলা আর পচা পাঁক নিয়ে একটা বিশাল ঘুমন্ত দৈত্যের মতো নিঃশ্বাস নিচ্ছে। বৃদ্ধ কচু পাতার খোলাটা ছাড়িয়ে ভেতর থেকে কাঁচা রক্তাক্ত মাংসের টুকরো দুটো হাতে তুলে নিল। তারপর তারপর শান্তনুর অসার দৃষ্টির সামনেই সে ওগুলো ছুঁড়ে দিল পুকুরের জলের কিনারায়। আর ঠিক তখনই শান্তনু স্পষ্ট দেখল কালো জল তোল পার করে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত জলের ওপর ভেসে উঠল। হাত দুটো মানুষের, কিন্তু নখগুলো অস্বাভাবিক লম্বাটে আর কালো। সেই হাত দুটো ক্ষিপ্র গতিতে মাংসের টুকরো দুটো খামচে ধরে টেনে নিয়ে গেল জলের নিচে। এক মুহূর্তের জন্য দুটো অস্বাভাবিক সাদা চোখ যেন সেদ্ধ ডিমের মতো জলের ওপর ভেসে উঠেই আবার তলিয়ে গেল। তার সাথে সাথেই জলের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের গলার গুড় গুড় শব্দ ভেসে এলো, যেন কেউ নিচ থেকে বলছে, বৃদ্ধ ক্লান্ত গলায় জলের দিকে তাকিয়ে বলল, আজ আজ আর নেই মা, সব শেষ। কাল আবার নিয়ে আনবো খন, এখন খা। জলের নিচ থেকে ভেসে আসা চিৎকারটা এবার আর গুড়গুড়ানিতে সীমাবদ্ধ রইল না। সেটা একটা তীক্ষ্ণ অমানসিক আর্তনাদে পরিণত হল। শ্যাওলা দিঘির জল ভয়ঙ্করভাবে তোলপাড় করে উঠল, যেন যেন নিচে কেউ তাণ্ডব শুরু করেছে। আর এবার শান্তনু দেখতে পেল জলের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা অবয়ব। বছর 12-14 একটা মেয়ে, কিন্তু কিন্তু ওটা কোনো জ্যান্ত শরীর নয়, ওটা একটা ফোলা পচা শবদেহ। চামড়াগুলো পচে গিয়ে সাদাটে হয়ে গেছে, লম্বা চুলগুলো শ্যাওলার মতো সবুজ হয়ে সারা শরীরের সাথে লেপ্টে আছে। চোখ দুটো কোটর থেকে প্রায় ঠেলে বেরিয়ে আসছে, আর সেই অস্বাভাবিক সাদা চোখ, এটাই কি তাহলে ওই বৃদ্ধর মেয়ে? বৃদ্ধ জানে সে আজ আর মাংস জোগাড় করতে পারেনি, যা ছিল শেয়ালে নিয়ে গেছে, আর এটাই ছিল শেষ সম্বল। পচা ফোলা শরীরটা এবার জলের ওপর দিয়ে ঘষ্টে ঘষ্টে বৃদ্ধের দিকে এগিয়ে আসছে। শান্তনু পাথরের মতো দাঁড়িয়ে দেখল বৃদ্ধ এতক্ষণ যে চকচকে বটিটা পাশে রেখেছিল সেটা এবার হাতে তুলে নিয়েছে। তারপর সে ধীরে ধীরে তার ডান পায়ের ওপর জড়ানো নোংরা কাপড়ের পট্টিটা খুলতে শুরু করল। পট্টিটা খসে পড়তেই হারিকেনের আলোয় যা দেখা গেল তাতে শান্তনুর চোখ বন্ধ হয়ে এলো। বৃদ্ধের পুরো ডান পায়ের হাঁটুর উপর থেকে থাইয়ের অংশটা খুব ল্যানো, যেন যেন কোনো হিংস্র পশু প্রতিদিন একটু একটু করে ছিঁড়ে খেয়েছে। পুরনো শুকিয়ে যাওয়া ক্ষতের পাশে দগদগে নতুন ক্ষত, জায়গায় জায়গায় মাংস নেই, সাদা হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। মেয়েটা জলের ধার থেকে রাগে ফোঁস ফোঁস করছে। শান্তনু চোখ বন্ধ অবস্থাতেই শুনতে পেল বৃদ্ধ বলছে, শান্ত হ মা, শান্ত হ। এই নে,
নে নে, এই নে, নে 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 নে। আর পরবর্তী শব্দটা একটা চাপা আর্তনাদ। বৃদ্ধ তার সেই ধারালো বঁটিটা দিয়ে নিজের পায়ে এই জ্যান্ত থাইয়ের কাছ থেকে খানিকটা তাজা মাংসের টুকরো এক পুঁচেই কেটে ফেলল। যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। বৃদ্ধ সেই চিৎকারটা নিজের গলার ভেতরেই যেন পিষে মেরে ফেলল। শান্তনু ভয়ে ভয়ে চোখ খুলল। সে দেখল বৃদ্ধের হাতে ঝুলছে রক্তে ভেজা একটা টাটকা মাংসের পিণ্ড। টপ টপ করে তাজা গরম রক্ত ঝরে পড়ছে। বৃদ্ধ সেটা ছুঁড়ে দিল জলের দিকে। মেয়েটি একটা পশুর মতো লোভে সেটা খামচে ধরে ছিঁড়ে চিবোতে চিবোতে আবার জলের নিচে ডুব দিল। জলটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। শান্তনু এই দৃশ্য আর সহ্য করতে পারল না। ভয়, ঘৃণা আর আতঙ্কে তার পাকস্থলী মোচড় দিয়ে উঠল। সে সেখানেই পুকুর পাড়ের অন্ধকারে বমি করে ফেলল। বৃদ্ধ হারিকেনবাতি আর বঁটিটা হাতে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো ক্রমে উপরে উঠে এলো। তার পা থেকে তখনও রক্ত ঝরছে। সে সেই নোংরা পট্টিটা দিয়েই আবার ক্ষতবিক্ষত জায়গাটা কোনো ক্রমে বাঁধতে বাঁধতে শান্তনুর পাশে এসে বসল। শান্তনু ভয়ে জমে গেছে। কথা বলার শক্তি নেই তার। ভয় পেও না বাবা, ভয় পেও না, বৃদ্ধ নিজেই বলল। তার গলাটা অদ্ভুত শান্ত। ও ও আমার মেয়ে মিষ্টি, বড় আদরের ছিল, বড় আদরের। বৃদ্ধ অন্ধকারের দিকে তাকিয়ে বলতে শুরু করল। অনেক বছর আগের কথা। আমার মেয়ের বয়স তখন 9 বছর। সেদিন স্কুল থেকে ফেরার পথে একটা পাগলা কুকুর কামড়ে দেয় মেয়েটাকে। ছোট মানুষ, ভয়ে বাড়ি এসে সে কথা আর বলেনি। কিন্তু সেদিন যদি বলতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। আসলে কুকুরটার জলাতঙ্ক রোগ ছিল। সেই রোগটা ধরা পড়ল ঠিক 5 বছর পরে আমার মেয়ের শরীরে। আমার মেয়ের তখন 14 বছর বয়স। হঠাৎ করে কেমন যেন পাল্টে যেতে লাগলো মেয়েটা। কাঁচা মাছ, পাখি জ্যান্ত ধরি ধরি খেত। ওর মাকেও কয়েকবার কামড়ে দিয়েছিল। ঠিক কুকুরের মতো আচরণ করত, কুকুরের মতো কাঁদত, কুকুরের মতো ডাকত। গ্রামের লোকেরা ওঝা ধরে নিয়ে আসলো। ওঝা বলল আমার মেয়েরই নাকি ডাইনিতে ভর করেছে। ওই ডাইনি ওকে ছেড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওরে পুড়িয়ে মারা হবে। বৃদ্ধ একটু থামল। হারিকেনের আলোয় শান্তনু দেখল লোকটার চোখ বেয়ে জল গড়াচ্ছে। বৃদ্ধ আবার বলল, আমার মা যখন মারা গেল, মানে মিষ্টি ঠাকুমা, তখন আমার মেয়ের বয়স ওই 7 বছর। মাকে যখন পোড়াতে নিয়ে গেছি, মেয়েটা আমাকে বলল, বাবা, ঠাকুমার কি হয়েছে? ঠাকুমাকে পড়াচ্ছে কেন? আমি বলেছিলাম মানুষ মরে গেলে তাদের এইভাবেই পুড়িয়ে স্বর্গ লাভ করাতে হয় মা। আমি যখন মরে যাব আমাকেও তুই এইভাবে পুড়িয়ে দিস কেমন? মেয়েটা আমার মুখ চেপে ধরেছিল, বলেছিল, খুব জ্বালা করবে তো বাবা।
আমি যদি কখনো মারা যাই, ঠাকুমার মতো আমাকে যেন কেউ এভাবে না পোড়ায়। ওরম কথা বলতে নেই মা, ওরম কথা বলতে নেই বলে বুকে জড়িয়ে ধরেছিলাম মেয়েটাকে। মেয়েটা আমার আগুন দেখে বড্ড ভয় পেত। একবার একবার তুলসী তলায় প্রদীপ জ্বালাতে গিয়ে হাতটা ছ্যাঁকা খেয়েছিল। ওর যতটা না ব্যথা লেগেছিল, তার থেকে বেশি ব্যথা লেগেছিল যেন আমার এই বুকে। খুব খুব আদরের মেয়ে ছিল আমার, কিন্তু ওই মেয়েকেই ভগবান আমার কাছ থেকে কেড়ে নিল। ডাক্তার বলল এই জলাতঙ্ক হয়েছে, মেয়ে আমার আর 10 দিনের বেশি বাঁচবে নেকো। কিন্তু গ্রামের লোক ছিল গোঁড়া, ওজার কথায় তারা খেপে উঠেছিল। তারা বলল এই মেয়েকে ডাইনিতে ধরেছে, ওকে আগুনে জ্যান্ত পোড়াতে হবে। আমি দিশে হারা হয়ে পড়লাম। কি করব বাবু বুঝতে পারছিলাম না, আমি বুঝতে পারছিলাম না কি করব। বৃদ্ধ এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। একদিন মেয়েটারে বেঁধে ধরে এই পুকুর পাড়ে নিয়ে এলাম। রাতের বেলা, সে রাত ছিল ঘোর অমাবস্যার রাত। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মেয়েটা আমার আগুনে পড়তে চায়নি, তাই বাধ্য হয়ে ওকে এই পচা পুকুরে নিজের হাতে জলে ডুবিয়ে শেষ করলাম। মেয়েটার ছটফটানি আমি দেখেছি, আমি দেখেছি বাবা। ধীরে ধীরে শান্ত হয়ে গেল দেহটা। কি করতাম বলো? ডাক্তার বলে দিয়েছিল এমনিতেই বাঁচবে না। ওর কষ্ট আমি আর দেখতে পারছিলাম না। গ্রামের লোকগুলো খেপে উঠেছিল অন্ধবিশ্বাসে। আমি কি করতাম বাবু বলেন, কি করতাম? বৃদ্ধ থামল। তার চোখের কোণে জল টলমল করছে। শান্তনুর সমস্ত ভয় যেন এক মুহূর্তের জন্য কেটে গেছে। তার শুধু গলাটা শুকিয়ে আসছে। সে কোনো ক্রমে ফিসফিস করে বলল, তাই বলে আপনি আপনার নিজের মেয়েকে? বৃদ্ধ শান্তনুর দিকে তাকালো। সেই কোটরে ঢোকা চোখ দুটো জল জল করছে। মুক্তি দিয়েছিলাম বাবা, আগুনে পোড়ার জ্বালা থেকে মুক্তি দিয়েছিলাম। একটু থেমে বৃদ্ধ আবার বলল, কিন্তু মেয়েটা আমার মুক্তি পায়নি। এবার বৃদ্ধ অন্ধকারের দিকে তাকিয়ে বলল, মেয়েটারে হত্যা করার অপরাধ আমি স্বীকার করেছিলাম। জেলে গিয়েছিলাম, কিন্তু জেল খেটে ফিরে এসে দেখি আমার স্ত্রীও আর এই পৃথিবীতে বেঁচে নেই। সব হারিয়ে কদিন যেন পাগল পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ঠিক সেই সময় গ্রামে একটা ভয়ানক উৎপাত শুরু হলো। প্রথম গ্রামের মানুষদের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি যেত। সেগুলোর মরা ছেঁড়া খোঁড়া দেহ পাওয়া যেত এদিক ওদিক। তারপর পাওয়া যেতে লাগলো ছাগল, বাছুর আর ভেড়ার লাশ। মাঝে মধ্যে মেয়েটা আমার স্বপ্নে আসতো। আমি বুঝতে পারছিলাম মেয়ে আমার ফিরে এসেছে। ওর রক্তের খিদে বেরিয়েছে। মনে হয় আমার অপেক্ষাতেই ছিল। আমি গ্রামে ফিরে আসার পর সেও আমাকে সংকেত দিতে শুরু করলো। আমি বুঝলাম এখনো পশু পাখি ধরছে, এরপর ধীরে ধীরে মানুষও ধরবে। বৃদ্ধ তার কাঁপা হাতটা দিয়ে চোখ মুছল। তারপর আবার বলল, আরেকদিন স্বপ্নে দেখলাম মেয়েটা আমার কাছে এসে বলছে,
বাবা, আমাকে শান্ত রাখো। আমি তোমার রক্তে শান্তি পাই। সেই দিনের পর থেকেই এই পুকুরে এসে ওকে শান্ত করতে হয় আমায়। যেদিন হাঁস মুরগির মাংস জোটে, সেদিন সামান্য একটু রক্ত আমার শরীর থেকে বের করে ওই মাংসের সাথে মিশিয়ে দিলেই ও শান্ত হয়ে যায়। কিন্তু যেদিন ওর খিদে মেটে না, সেদিন বৃদ্ধ নিজের বাঁধা পায়ের দিকে তাকালো। সেদিন আমার নিজের শরীরের মাংস কেটে ওকে খাওয়াতে হয়, ভোগ দিতে হয় প্রতি রাতে। শান্তনু বৃদ্ধের চোখের দিকে তাকালো। সেই চোখে আর যন্ত্রণা নেই, কষ্ট নেই, আছে শুধু এক অনন্ত সীমাহীন ক্লান্তি। বৃদ্ধ আবার বলল, আমি আমি আমার পাপের শাস্তি পাচ্ছি বাবা। নিজের মেয়ের ভালো চিন্তা করতে গিয়ে আমি যে পাপ করেছি তা আমি জানতাম। তাই এখন এই গ্রামটাকে বাঁচাচ্ছি আমার মেয়ের হাত থেকে। বৃদ্ধ কোনো ক্রমে উঠে দাঁড়ালো। যাই হোক, আমার কাজ শেষ। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। এই কারণেই তোমায় চলে যেতে বলেছিলাম। যাও বাবা, আর বেশিক্ষণ এখানে থেকো না। মেয়েটা আমার একটু শান্তিতে ঘুমোক। হ্যাঁ, শান্তিতে ঘুমোক। শান্তনুর ভয় লাগছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছিল। একজন পিতা পরিস্থিতির চাপে পড়ে নিজের সন্তানকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে গিয়ে সে কি ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছে। আর আজ সেই পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে সে প্রতি রাতে নিজেকে জীবন্ত বলি দিচ্ছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। শান্তনু তার জীবনের জ্বলন্ত উদাহরণটা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল। এর পরবর্তী ঘটনা খুবই সংক্ষিপ্ত। সেই রাতে শান্তনু টলতে টলতে জয়দেবদের বাড়ি পর্যন্ত গিয়েছিল। জয়দেবকে সে পেয়েও ছিল। শান্তনুকে দেখে জয়দেব প্রায় জড়িয়ে ধরেছিল। সে লজ্জিত গলায় জানিয়েছিল, মধ্যম গ্রামে তার এক জ্যাঠার ভীষণ শরীর খারাপ। সেই পরিবারে জয়দেব ছাড়া আর কেউ নেই তাকে দেখার মতো। তাই বেশিরভাগটা সময় তাকে ওখানেই থাকতে হচ্ছে। আর এই ব্যস্ততার মাঝে সে শান্তনুর সাথে দেখা করতে পারেনি, বা টাকাটাও ফেরত দিতে পারেনি। এর জন্য সে বারবার ক্ষমা চাইছিল। কিন্তু শান্তনু যখন ভয়ে ভয়ে পুকুর পাড়ের সেই বৃদ্ধের কথা জিজ্ঞাসা করল, তখন জয়দেব হো হো করে হেসে উঠেছিল। আরে ওই বুড়ো মাধবটার পাল্লায় পড়েছিলেন নাকি? আরে ওটা তো একটা বদ্ধ পাগল। অনেক বছর আগে নিজের মেয়েকে খুন করে বেটা জেল খেটে এসেছে। তারপর থেকে অনুশোচনায় ওই পুকুর পাড়ে গিয়ে মাঝে মাঝে বসে থাকে, হাউ হাউ করে কাঁদে, চেঁচায়। লোকে বলে ওই পুকুরেই নাকি নিজের মেয়েটাকে ডুবিয়ে মেরেছিল। সেই থেকেই মাথাটা একেবারে গেছে। বদ্ধ পাগল একটা। শান্তনু আর একটাও কথা বলেনি। সে শুধু ভাবছিল, গ্রামশুদ্ধ লোক যাকে পাগল বলে জানে, সেই লোকটা প্রতি রাতে কিসের মূল্যে এই গ্রামকে বাঁচিয়ে রেখেছে। শান্তনু জানে আসল ঘটনাটা কি। পরদিন সকালে শান্তনু নিজের গ্রামের দিকে রওনা দিল। আর ফেরার সময় সেই পথটার বাঁক ঘুরতেই সেই জায়গাটা দেখতে পেল। দিনের আলোয় এখন সবকিছু কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। সে
সেই কালো কুচকুচে শ্যাওলায় জমা পুকুরটা, আর তার পাশেই সেই বাঁশের চালা ঘরটা। তবে দোকানটা বন্ধ, দরজায় ধুলোর আস্তরণ পড়েছে। মনে হচ্ছে কত যুগ ধরে ওটা ওভাবেই বন্ধ হয়ে পড়ে আছে, পুকুরের দিকে সামান্য হেলে, যেন যে কোনো মুহূর্তে জলের গভীরে তলিয়ে যাবে। শান্তনু দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। কে বলবে গতকাল রাতেই এই জায়গাটায় এমন একটা নারকীয় নাট্যমঞ্চ তৈরি হয়েছিল। সে জানে এই গল্প সে যদি কাউকে বলে, লোকেরাও তাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শান্তনু তার পাংচার হয়ে যাওয়া সাইকেলটায় আবার হাত রাখল। তারপর ঠেলতে ঠেলতে নিজের গ্রামের পথে এগিয়ে গেল। শুনলেন মাঝ রাতের চাওয়ালা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে হাইপ করতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে আজকের গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে মিষ্টির ঠাকুমা যখন মারা গিয়েছিল তখন মিষ্টির বয়স কত ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন শেখ মুস্তাকিন, মানস জানা, তাপস দাওয়ান, পূজা দাওয়ান, ইমরোজ মণ্ডল, সুমিত্রা, হাবিবহা, শেখ মনুয়ার, মল্লিকা বারিক, মিঠু দাস, রিয়া দাস, শুভ মালিক, পূজা মণ্ডল, শঙ্কর মণ্ডল, অভিজিৎ নাথ, মনীষা হালদার, শুভঙ্কর দাস, শেখ নূর হোসেন, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, বৈশাখী মণ্ডল, বিট্টু মোল্লা, তন্দ্রা দত্ত, সৌতিক মণ্ডল, ইমরান সর্দার, মুজাহিদ সর্দার, তাপস দাস এবং অভিরূপ দাস। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লেখার জন্য। আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।